আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মা তো তাও ভালো আছে আমাকে রেখে, কিন্তু আমি আশ্রিতা হয়ে পড়ে আছি অন্যর ঘরে। সুরঞ্জনা বলল, চৌধুরী বাড়ির মানুষ কি ভালো নয়? কায়নাত মুচকি হেসে বলল, বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো। দাদি আর দাদা তো আমাকে চোখে হারাই, আর রইল বাড়ির মেয়েরা, ওরাও ভীষণ ভালো। সুরঞ্জনা মন খারাপ করে বলল, তোর কথা অনেক মনে পড়ে জানিস, বাড়িটা খালি হয়ে আছে তোকে ছাড়া। কায়নাত সুরঞ্জনার গাল টেনে দিয়ে বলল, মন খারাপ করছো কেন? ঢাকা কবে ফিরছো তোমরা? সুরঞ্জনা বলল, আগামী সপ্তাহে হয়তো চলে যাব। কায়নাত বলল, বেশ, আমার সাথে দেখা করে যাবে তো? সুরঞ্জনা কায়নাতকে জড়িয়ে ধরে বলল, পিচ্ছি বোন আমার, আমি যদি পারতাম তাহলে তোকে সাথে করে নিয়ে যেতাম আমার সাথে। কায়নাত বলল, মায়ের কথা বড্ড মনে পড়ছে জানো, মাকে কতদিন দেখি না, ছুঁই না, অনুভব করি না, একটু জড়িয়ে ধরি না। আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় মায়ের শরীর ঘেঁষে শুয়ে থাকতে। মায়ের কবর কোথাও সেটাও তো আমি জানি না। সুরঞ্জনা সোজা হয়ে বসলো, সে নিজেও জানে না মামির কবর কোথায়। দীর্ঘশ্বাস ফেললো সে। মুনিয়া ও মাইশা গাছ থেকে নেমে কায়নাতদের পাশে এসে বসলো। ওরা আসতেই কায়নাত ওড়না খুলে কোমরে বেঁধে ফেললো শক্ত করে। কোন গাছে উঠবে ভাবতে ভাবতে একটা মাঝারি সাইজের গাছে উঠে পড়লো। সুরঞ্জনাদের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। বেছে বেছে কয়েকটা পেয়ারা পেরে ওড়নায় বাঁধলো। আরেকটা বড় পেয়ারা পেরে কামড় দিয়ে জেনা নিচে তাকালো। অমনি চমকে উঠলো ভয়ে। গাছের নিচে দাঁড়িয়ে আছে আইমান, আদাল, অর্ণ ও হাসান ভাই। হাসান ভাই ও অর্ণ সিগারেট খাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে। কায়নাত খুব সাবধানে কোমর থেকে ওড়না খুলে শরীরে জড়িয়ে নিল। পেয়ারাগুলো ওড়নায় টুপলা করে বেঁধে একটু নিচে নেমে এলো। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সুরঞ্জনাদের থেকে অনেক দূরে, ওদের নজরে আসছে না। স্বস্তির নিঃশ্বাস ফেললো কায়নাত। এই বাগানে এনেছে যদি হাসান ভাই জানে, তাহলে নিশ্চয়ই দাদির কানে এই কথা চলে যাবে। আর যদি দাদি জানে তাহলে দাদার কানে চলে যাবে। আর যদি দাদা জানে তাহলে বাড়ি থেকে আর বের হতে পারবে না। শুকনো ঢুকিল কায়নাত। আদাল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়াতেই গাছটা দুলে উঠলো খানিক। কায়নাতের হাত থেকে সবগুলো পেয়ারা একটা একটা করে নিচে পড়ে গেল। সাথে মুখ থেকে বেরিয়ে এলো হালকা শব্দ। সবগুলো পেয়ারা আদালের মাথায় পড়েছে। নিচে সবাই চমকিত দৃষ্টিতে তাকায়। কায়নাত ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলেছে। আদাল মাথায় হাত বুলিয়ে বলল, কোন শাকচুনি দিন দুপুরে আমার মাথায় পেয়ারা ফেললি রে? সামনে আই বেয়াদব। বলতে বলতে গাছের উপরে তাকাই, দেখে একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে বসে আছে। হাসান ভ্রুকুচকে ধমক দিয়ে বলল, এই গাছে কে উঠেছ? কায়নাত উত্তর দিল না। আদাল দাঁতে দাঁত চেপে ঝাঁকি দিতেই কায়নাত চিৎকার করে বলল, ও বড় ভাই, আমি কায়নাত। সবাই বিস্মিত হয়ে তাকালো। অর্ণ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় মেয়ে কিনা বাদরের মতো গাছে উঠে ঝুলছে, এটা মানা যায়? তার মধ্যে বাগানে একটা মানুষ নেই, এত নিরিবিলি জায়গায় একা একটা মেয়ে। মাথায় কি কোনো সমস্যা নাকি? হাসান তড়িঘড়ি করে গাছের নিকট এগিয়ে এসে ধমক দিয়ে বলল, বুড়ি তোকে কতবার মানা করেছি এই বাগানে আসবি না? বাড়ির সামনে কি বাগান নেই? তারপরও কেন বাড়ির পেছনে আসিস তুই? কায়নাত কাচুমাচু করে মিনমিন করে বলল, আমাকে আগে নামতে দাও, তারপর বলি। হাসান বলল, নেমে কি আর দাঁড়াবি তুই? নাকের ডগা দিয়ে দৌড়ে পালাবি, সেটা কি আর জানি না ভেবেছিস? কায়নাত কাদো কাদো মুখ করে বলল, সত্যি বলছি পালাবো না, আমাকে নামতে দাও। হাসান সাহায্য করলো কায়নাতকে নামতে। কায়নাত নেমে পেয়ারাগুলো আবার তুলে নিয়ে এক জায়গায় দাঁড়ালো। সব দিকে আর চোখে তাকিয়ে দেখলো আদাল ভ্রুযুগল কুচকে তার দিকে তাকিয়ে আছে। আর আইমান মুচকে মুচকে হাসছে। তাকে দেখে তো আরেক ভাই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কায়নাত মনে মনে বিড়বিড় করে বলল, খবিস লোক। হাসান কায়নাতকে বলল, এই বাগানে কেন এসেছিস? কায়নাত বলল, সুরঞ্জনা আপু আর মুনিয়া এসেছে আমার সাথে দেখা করতে। হাসান চারপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় ওরা? কায়নাত বলল, বাইরের দিকে। হাসান বলল, দেখা করতে এসেছে ভালো কথা, তাই বলে বাগানে কেন? বাড়ি গিয়ে দেখা করা যায় না? কায়নাত শান্ত কণ্ঠে বলল, কিনে এনেছো বলে ওদের সম্মানে লাগে, তাই যায় না দেখা করতে। অর্ণ কপাল গভীর ভাঁজ ফেলে তাকালো ষোড়শী কন্যার বদন পানে। সবাই একই কথা কেন বলছে? আর এই মেয়েটাই বা কে, যার জন্য পুরো বাড়ির মানুষ এত সচেতন? অর্ণ ভ্রু ভাঁজ করেই তাকিয়ে রইল মেয়েটার দিকে। আদাল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মানে হচ্ছে কি এখানে? তিন ভাইয়ের এক ভাইও বুঝতে পারছে না। হাসান দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা কেমন ধরনের কথা? ওদের ডাক, আমি কথা বলবো ওদের সাথে। কায়নাত বলল, তোমার সামনে ওরা আসবে না? হাসান বলল, কেন? কায়নাত বলল, জানি না, কিন্তু আসবে না। হাসান বলল, বেশ ভালো, তাহলে ওদের বাড়ি ফিরে যেতে বল। আর তুই চুপচাপ চৌধুরী বাড়ির দিকে হাঁটা ধর। কায়নাত মাথা নিড়িয়ে বাগানের 3 নাম্বার গেটের দিকে চলে গেল। কায়নাত প্রস্থান করতেই আদাল বলল, হাসান ভাই, এই মেয়ের কাহিনী কি বলবে প্লিজ? আর এই মেয়ে চৌধুরী বাড়িতেই কেন রয়েছে? হাসান বলল, বাপের পাপের বোঝা মেয়ে বয়ে চলেছে। আদাল বলল, মানে? হাসান বলল, শুনবি। আদাল বলল, বলো। হাসান বলল, এই গ্রামের ভঙ্গলহাট চিনিস? ওই দিকটাই ওর বাড়ি, মির্জা বাড়ির মেয়েও চিনিস নিশ্চয়ই। আইমান মাথা জাকিয়ে বলল, ওই যে নীল রঙের একটা দালান বাড়ি, মনে হয় একতলা, তাই না? হাসান বলল, হ্যাঁ ওই বাড়িটাই। ওর বাবা মানে সোহেল মির্জা, যিনি জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন এবং নেশাপানি করে কায়নাত তার বাবা মাকে মারধর করতেন। এত পরিমাণ ঋণ করেছিলেন সোহেল চাচা যে বাড়ি অব্দি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু চাচার বড় ভাই করতে দেননি। তারপর যারা টাকা পয়সা পেত বাড়ির মধ্যে এসে হাঙ্গামা করতো 2 দিন পর পর। কায়নাতের মায়ের উপর অত্যাচার করতো দিনের পর দিন। বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য নির্যাতন করা হতো। কায়নাতের মায়ের বাপের বাড়ির পরিস্থিতিও তেমন ভালো ছিল না। একটা সময় তিনি অত্যাচার সইতে না পেরে সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়ার সুখ তার জন্য নয়, এই জীবনে প্রাণত্যাগ করতে হবে। একদিন রাতে সোহেল চাচা নেশা করে বাড়ি এসে বেশ ঝামেলা ক্রিয়েট করেন এবং স্ত্রীকে মারধর করার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তার পরের দিন সকালবেলা পুরো গ্রাম ছড়ায় মিলি চাচি গলায় ফাঁস দিয়েছেন। পুরো গ্রামে হইহুল্লোড় লেগে যায় এই নিয়ে। সোহেল চাচা আর ফিরে এলো না, কাপুরুষের মতো পালিয়ে গেল গ্রাম ছেড়ে। কি বা করতো? 33 লক্ষ টাকা ঋণ কি আর আজকের কথা?
হাসান লম্বা শ্বাস টানলো, তারপর আবারও বলল, সেই সকালবেলা শুধু কায়নাতের চিৎকার করে মা ডাকটা শুনেছিলাম। মেয়েটা চিৎকার করে কাঁদছিল। মিলি চাচির বডি নিচে নামানোর পর যারা সোহেল চাচার কাছে টাকা পেত তারা এসে হাজির হয় মির্জাবাড়ির উঠানে। হাজির হবে না কেন? লক্ষ লক্ষ টাকা কি আর ছেড়ে দেওয়া যায়? মতিন নামে একটা লোক ছিল যিনি সোহেল চাচার কাছে 19 লক্ষ টাকা পেতেন। একদিকে মায়ের লাশ, তো অন্যদিকে বাপের করা লক্ষ লক্ষ টাকা ঋণ। কায়নাত সেদিন চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছিল, কেউ এগিয়ে আসেনি। সাহায্য করা তো দূরের কথা, মায়ের নিথর দেহ জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। গ্রামের অর্ধেক মানুষ বোধহয় সেদিন মির্জাবাড়ি এসে হাজির হয়েছিল। দাদা, ছোট চাচা, আমরা 2 ভাই সহ গ্রামের মেম্বার, চেয়ারম্যান, অনেক মুরব্বী একত্রিত হয়েছিলাম সেদিন। মতিন একটা আবদার রেখেছিল সেদিন, হয় তার 19 লক্ষ টাকা ফেরত দিতে হবে, নয়তো সোহেলের মেয়ে কায়নাতকে বিয়ে দিতে হবে। 40 বছরেরও বেশি একটা লোকের সাথে 15 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তোরা বিশ্বাস করবি না, সেই দিন ওই মুহূর্তে বাড়ি ভর্তি মানুষের সামনে মতিন কায়নাতের শরীরে হাত দিয়েছিল। কি নোংরা একটা অবস্থা ঘটেছিল সেখানে। হাসানের গলা ধরে এলো। আইমানের মুখটা একটু শক্ত হয়ে গেছে। সে না কিছু বলতে পারছে আর না সইতে পারছে। আদাল বাকরুদ্ধ, এখানে ঠিক কি বলা উচিত সে ভেবে পাচ্ছে না। হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মতিনকে সেদিন দাদা নিজের জুতো খুলে বাড়ি ভর্তি মানুষের সামনে মেরেছিলেন। টাকা পাবে দেখে একটা বাচ্চা মেয়ের সাথে জোর জবরদস্তি করবে? 33 লক্ষ টাকা সেদিন দাদা পরিশোধ করেছিলেন। যারা পাওনাদার ছিল সবাইকে সবার টাকা বুঝিয়ে দিয়ে কায়নাতকে চৌধুরী বাড়িতে নিয়ে আসেন। মায়ের কবর কোথায় এটা সে আজও অব্দি জানে না। চৌধুরী বাড়ি আছে প্রায় 8-9 মাসের বেশি হতে চললো। ওর মায়ের কবর আমাদের চৌধুরী বাড়ির পুকুরের সাইডে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ সেদিনের পর থেকে কট নজরে দেখা শুরু করেছিল কায়নাতকে। মতিন কায়নাতের 2 হাত ধরে টানাটানি করেছিল, শরীরে বাজেভাবে স্পর্শ করেছিল। মানুষ প্রতিবাদ করা বাদ দিয়ে আরো কলঙ্ক করেছিল ওকে। বলেছিল এই নোংরা মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, বিয়ে হবে না, সংসার হবে না, আর না জীবনে সুখী হতে পারবে। থামলো হাসান, তারপর তাচ্ছিল্য হেসে বলল, সব থেকে বড় কথা কি জানিস তোরা? মিলি চাচি কিন্তু কায়নাতের আপন মা নন, আর না সোহেল চাচা ওর বাবা। আদাল চমকে উঠে বলল, তাহলে ওর বাবা মা কে? হাসান বলল, আর কিছু বলতে চাই না, জানতে পারবি সবকিছুই, সময় হোক। আদাল বলল, কিন্তু এই 33 লক্ষ টাকা দিয়ে দাদা কায়নাতকে এই বাড়িতেই কেন নিয়ে এলো? হাসান বলল, কোথায় রাখতো আর? মির্জা বাড়ি থাকলে ওর রুহু বের করে ফেলতো ওর চাচা। ওই বাড়ি থেকে আসার পর কায়নাত কখনোই ওদিকে পা রাখেনি। আইমান ভীষণ কষ্ট পেয়েছে কায়নাতের অতীত শুনে। সে দুঃখ প্রকাশ করে বলল, মেয়েটার কত দুঃখ, অথচ সবসময় দেখি চঞ্চল পাখির মতো উড়ে বেড়ায়, কাউকে কখনো কিছু বুঝতেই দেয় না। হাসান দীর্ঘশ্বাস ফেললো। অর্ণ এতক্ষণ চুপ থাকলেও এবারে প্রশ্ন করলো। তারপর বলল, সোহেল মির্জা আর খোঁজ করেনি কায়নাতের? হাসান বলল, খোঁজ করবে? সেদিনের পর থেকে তাকে আর গ্রামেই পাওয়া যায়নি। ওনার তো আরো ভালোই হয়েছে, ঘরের বিপদের জন্য সব ঋণ সুদ হয়ে গেছে, সাথে ঘরের ঝামেলাও দূর হয়েছে। অর্ণ আর কোনো কথা বলল না, চুপ করে রইল। চাচার ভাই হাঁটা ধরলো বাড়ির পথে। এখানে এসেছিল বাগান দেখতে, এসে দেখে কায়নাত এখানে। মেয়েটার অতীতের কথা ভাবলেও বুকের ভেতরটা ফেটে যায়। যতই হোক বোন বলে কথা। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলেছে। আলতারাঙা আকাশে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখি। চৌধুরী বাড়ির এই মুহূর্তে পিনমতন নীরবতা বিরাজমান। সবাই সবার কক্ষে অবস্থান করছেন। কায়নাত, সোহা ও নিধি শুয়ে আছে কায়নাতের ঘরে। ভালো লাগছে না কিছু। একটু পরে নিশা, নুসরাত ও তার 3 ভাই সহ নিধিরা 5 বোন বের হবে ঘুরতে। সন্ধ্যার আগে ফিরতে হবে নুসরাতের জন্য। এই সময় মেয়েদের সন্ধ্যার পর বাইরে যাওয়া ভালো না বলে মনে করেন গ্রামের মানুষ। কায়নাত ও নিধি সোহা মিলে নীল পাড়ের সাদা শাড়ি পরেছে। মাহি ও জয়া কি করবে তারা জানে না। সবাই তৈরি হয়ে নিচে ড্রয়িং রুমে হাজির হতেই অর্ণ বেরিয়ে এলো নিজের ঘর থেকে। পকেটে 2 হাত গুজে, চোখে কালো সানগ্লাস, গায়ে কালো টি শার্ট এবং ছাইরঙা প্যান্টের সাথে হাতে দামি ঘড়ি পরে বের হলো সবার মাঝে। সোহা অর্ণকে দেখে শুকনো ঢুক গিলে কায়নাতের কানে কানে বলল, অর্ণ ভাইকে দেখে তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রে কায়নাত, কত হ্যান্ডসাম লাগছে দেখেছিস? কায়নাত বিরক্ত হয়ে অর্ণর দিকে তাকালো। লোকটাকে আসলে অনেক সুন্দর লাগছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন? কই আর কাউকে তো এত সুন্দর কখনো মনে হয়নি তার কাছে। কায়নাত বিরক্ত হলো নিজের ভাবনা চিন্তায়। ছিহ মার্কা মানুষদের দিকে তাকানো বিরাট বড় ভুল। সবাই বাড়ি থেকে বের হলো, হাঁটা শুরু করলো। নিশি নিধিদের পাশে হাঁটতে হাঁটতে বলল, তোমাদের 3 জনকে খুব সুন্দর লাগছে, আমাকে আগে কেন বললে না? তাহলে আমিও শাড়ি পরতাম। নিধি লজ্জা পেল বোধ হয়, বলা উচিত ছিল। সে ভুল শুধরে বলল, আমি মনে করেছি তুমি পরবে না, তাই আর বলিনি। তুমি প্লিজ কিছু মনে করো না, আর আমরা তো সবসময় শাড়ি পরি। নিশা হেসে ফেললো। পাশে হাঁটতে থাকা কায়নাতের কাঁধে হাত দিয়ে বলল, আমি আর কি মনে করব, শাড়ি পরলেও বেশিক্ষণ সামলাতেই পারতাম না। সবাই গল্প করতে করতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে। এই এলাকাটা মির্জাবাড়ির আশেপাশেই। এত কিছুর খেয়াল করেনি কায়নাত, নাহলে এদিকে কখনোই পা রাখতো না। তবে আজ হয়তো এলাকায় পা দেওয়াটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। না আজ এই এলাকায় আসতো, আর না কলঙ্ক লাগতো তার নামে। নিশা বলল, ঘাটে নৌকা পাওয়া যাবে কি? নিশার প্রশ্নে সোহা বলল, আমাদের এদিকে সবসময় নৌকা থাকে আপু। নিশা বলল, তাহলে চলো সবাই নৌকায় ঘুরি। সবাই রাজি হলো। কায়নাত কাচুমাচু করে বলল, আমি তো সাঁতার জানি না, তোমরা ঘুরো, আমি ঘাটে বসে থাকি। নিধি আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, আমরা আছি না। অনেক বোঝানোর পর রাজি হলো কায়নাত। 2টা ছোট নৌকা ভাড়া করা হলো। একটাই সোহা, মাহি, জয়া, আদাল, নুসরাত বসেছে। অন্য নৌকায় কায়নাত, অর্ণ, আইমান, নিধি ও নিশা বসেছে। গ্রামের বিকেল এত সুন্দর মনোমুগ্ধকর লাগে এটা জানা ছিল না অর্ণর। গ্রামে আসা হয়েছে আগে যখন বাংলাদেশে থাকতো।
থাকতো, দাদাবাড়িতে আসা হতো ভাইদের সাথে। কায়নাত ভীষণ অস্বস্তি নিয়ে বসে আছে অর্ণর পাশে। এত জায়গা থাকতে থাকে এই জল্লাদের সাথে কেন বসতে হলো? যদি রেগে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন কায়নাত কি করবে? সে ভীতু চোখে একবার আর চোখে অর্ণর পানে তাকালো। লোকটা এত সুন্দর কেন? তিনটা ভাই পুরো রসগোল্লার মতো। কায়নাত মনে মনে ছি ছি বলল, এসব ফালতু ভাবনা চিন্তা মাথায় আসছে বা কেন? নিশা আর আয়মান নিজেই ছবি তুলছে, সাথে আশেপাশের প্রকৃতি নিয়ে কিছু ক্লিপ ভিডিও বানাচ্ছে। কায়নাত দূরপথে তাকিয়ে দেখলো মির্জা বাড়ির পাশে বাড়ির এক চাচা কিছুজন মানুষ নিয়ে ঘাটের কাছে আড্ডা দিচ্ছে। সে মাথা নিচু করে ফেললো। নিজের গ্রামের মানুষদের থেকে যে আঘাত সে পেয়েছে, এত কিছুর পরও এসব মানুষদের মুখ দেখাও পাপ। ঘাট থেকে তারা এখন বেশি দূরে নয়। নিশা প্রাণ ভরে শ্বাস নিল। আয়মানের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা মুগ্ধ নয়নে কায়নাতের দিকে তাকিয়ে আছে। নিশা চমকালো, কিছু একটা ভেবে মুচকি হাসি টানলো ঠোঁটে। তারপর বলল, এত সুন্দর একটা পরিবেশ, আয়মান ভাইয়া একটা গান ধরো প্লিজ। কায়নাত সহ সবাই তাকালো আয়মানের দিকে। আয়মান মুচকি হেসে বলল, কি গান গাইবো? নিশা বলল, তোমার ইচ্ছে। আয়মান আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে দৃষ্টি রাখলো নদীর পানিতে। কেশে গলা পরিষ্কার করে একটি গান গাইলো, ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক, তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক। গান থামলো, চারপাশ নিস্তব্ধতায় ঘিরে এলো, শুধু কানে বাজছে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। কায়নাত মুগ্ধ নয়নে আয়মানের দিকে তাকালো। এত মিষ্টি মাতাল করা স্বর সে এর আগেও সেদিন ছাদে শুনেছিল। এত সুন্দর গানের গলা কারোর হয়? হয়তো এই আয়মানের এত সুন্দর গানের গলা, কি মিষ্টি গানের স্বর। কায়নাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। সে আয়মানকে উদ্দেশ্য করে বলল, আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া, আমার খুব পছন্দ। আয়মান লাজুক হাসলো। অর্ণ ভ্রুযুগল কুচকে কায়নাতার দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ভাবখানা এমন যেন মেয়েটার প্রতি সে খুব বিরক্তই তো। মেয়েটা বড্ড বেশি ফটর ফটর করে। এই যে এখন কথা শুরু করবে, শেষ করার নামই থাকবে না। হলেও তাই। কায়নাত আয়মানের সাথে বকবক শুরু করে দিল। সাথে যোগ হলো আরো 3 ছাগল। সন্ধ্যার আজান দিতে বেশি দেরি নেই। নৌকা ঘুরছে ঘাটের দিকে। সুহাদের নৌকা আগেই পারে চলে গেছে। নিষাদের নৌকা পারে আসার খানিক আগেই হালকা দুলে উঠলো। কায়নাত একদম সাইডে বসায় তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেল পানিতে। বিকট চিৎকার দিয়ে উঠলো সে। নিধি কায়নাতের হাত আঁকড়ে ধরার আগেই কাহিনী ঘটে গেছে। ঘাটে যে প্রচুর পানি। আচমকিত ঘটনায় সবাই হতবম্ব, হতবাক, বিস্মিত। আয়মান সাঁতার জানে না, সে অন্যকে অনুরোধ করছে কায়নাতকে যেন বাঁচাই সে। অন্য নিজেও তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। হুঁশ ফিরতে হাতের ফোন নৌকায় রেখে ঝাঁপ দিল সে। অন্য কায়নাতকে পারে ওঠানোর আগে দেখলো সাদা শাড়ি পরার কারণে শরীরের সব স্পষ্ট দেখা যাচ্ছে। শুকনো ঢুক গিল সে। দৃষ্টি সরিয়ে নিশাকে বলল, তোরা ওনা দিয়ে ওর শরীর ঢেকে দে নিশা। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সবাই জানিয়েন গল্পটি কেমন লাগছে।